একটা ব্যাপার ঘটল। বিস্মিত রাঘব দেখলেন তার খাটের পাশের বাঁশের খুঁটিটা যেন ধীরে ধীরে এক বিরাট কায় মূর্তি হয়ে তার মাথার শিওরে এসে দাঁড়ালো। ব্যঙ্গের সুরে আঙুল নেড়ে বলল, মূর্খ, ঘুমোনোর ইচ্ছা থাকে তো কালই গয়নার বাক্স ফেরত দিস। ভাগ্নে বউয়ের গয়না চুরি করেছিস, লজ্জা করে না? হাই, আমি আরজে অর্ণব। ক্লাসিক গল্প নিয়ে কাজ করতে খুব ভালো লাগে জানেন, কিন্তু এই গল্পগুলি এর আগে অনেকেই করে ফেলায় আমরা দেখেছি এগুলিতে সেরকম রেসপন্স আমরা পাই না। তবুও মাঝে মাঝে প্রথিতযশা সাহিত্যিকদের গল্প নিয়ে কাহন এভাবেই কাজ করবে। আজ কাহনে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কাহিনী খুঁটি দেবতা। গল্প পাঠে অর্পণ কুমার শর্মা। অন্যান্য চরিত্রে অপরূপা, সুদীপ্ত এবং আমি আরজে অর্ণব। আমাদের কাজ ভালো লাগলে প্লিজ গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কাইন্ডলি। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কাহিনী খুঁটি দেবতা। ঘোষপাড়ায় দোলের মেলায় যাবার পথে গঙ্গার ধারেই মঠটা পড়ে। মঠ বললে ভুল বলা হয়, ঠিক মঠ বলতে যা বোঝায় সেরকম কিছু নয়। ছোট খড়ের ঘর, খান 4-5, মাঠের মধ্যে একধারে একটা বড় তেঁতুল গাছ। গঙ্গার একটা ছোট খাল মাঠের মধ্যে খানিকটা ঢুকে শুকিয়ে মজে গিয়েছে। জোয়ারের সময়ে তবুও খালটা কানায় কানায় ভরে ওঠে, আর ঠিক সেই সময়ে জেলেরা দুয়ারে পেতে রাখে। জোয়ারের তোড়ের মুখে মাছ খালে উঠে পড়ে, ভাঁটা টানে নামার সময় দুয়ারের কাঠিতে আটকে আর বার হতে পারে না। কাছেই একটু দূরে শঙ্করপুর বলে একটা ছোট গ্রাম। কিছুকাল আগে রেলওয়ে একটা ব্রাঞ্চ লাইন খোলার উদ্দেশ্যে খানিকটা জমি সার্ভে করে মাটির কাজ আরম্ভ করেছিল। কোনো কারণে লাইন বসানো আর হয়নি। মাঠের উত্তর দক্ষিণে লম্বা প্রকাণ্ড উঁচু রেলওয়ে বাঁধটার দুই পাশের ঢালুতে নানা জাতের কাঁটা গাছ, আকন্দ আর অন্যান্য বুনো গাছপালা গজিয়ে জঙ্গল হয়ে গেছে। আকন্দ গাছটাই বেশি। তো খুঁটি দেবতার অপূর্ব কাহিনী এখানে শুনেছিলাম, গল্পটা বলা দরকার। শঙ্করপুর গ্রামের পাশে ছিল হেলেঞ্চা শিবপুর। এখন তার কোনো চিহ্ন নেই। বছর 15 আগে গঙ্গায় পলিমাটি পড়ে মাঝগঙ্গার ওই বড় চরটার সৃষ্টি হয়েছে। পূর্বস্থলীর চৌধুরী জমিদারদের সঙ্গে ওই চরার দখল নিয়ে পুরনো প্রজাদের অনেক দাঙ্গা আর মোকদ্দমা হয়েছিল। শেষ পর্যন্ত প্রজারাই মামলায় যেতে বটে, কিন্তু চরটা চিরকালই বালুময় থেকে গেল। আজ 10 বছরের মধ্যে চাষের উপযুক্ত আর হলো না। পাঞ্জা দখলে এলেও চরটা প্রজাদের কোনো উপকারে লাগে না, অনাবাদী অবস্থায় পড়েই থাকে। আজকাল কেউ কেউ তরমুজ, কাঁকুড় এসব লাগাচ্ছে দেখা যায়। তো এই গ্রামে রাঘব চক্রবর্তী নামে এক পূজারী ব্রাহ্মণ ছিলেন। রাঘব চক্রবর্তীর কেউ ছিল না। পৈতৃক আমলের খড়ের বাড়িতে একা বাস করতেন। একাই নদীর ঘাট থেকে জল এনে বনের কাঠ কুড়িয়ে রেঁধে বেড়ে খেতেন। গায়ে শক্তিও ছিল খুব। পিতামহের সময়ের সেকেলে ভারী পিতলার ঘড়া ভরে 2 বেলা 1 পোয়া পথ অতিক্রম করে দূরের গঙ্গা থেকে জল আনতেন। ক্লান্তি বা আলস্য কাকে বলে জানতেন না। রাঘব চক্রবর্তী পয়সা চিনতেন একটু বেশি। বাঁশের চটার পাখা তৈরি করে 20 টাকা দরে ডোমেদের কাছে ঘোষপাড়ার দোলে বিক্রি করতে পাঠাতেন। অবসর সময়ে ঝুড়ি, কুলোডালা বুনে বিক্রয় করতেন। মাটির প্রতিমা করতে পারতেন। উলু খড়ের টুপি, ফুল ঝাঁটা তৈরি করতেন। সুন্দর কাপড় রিপু করতে পারতেন। এসব তার উপরে আয়ের পন্থা ছিল। সংসারে কেউই নেই, না স্ত্রী, না ছেলে মেয়ে, কে তার পয়সা খাবে? তবুও রাঘব টাকা জমিয়ে যেতেন। একটা মাটির ভাঁড়ে পয়সা করে রাখতেন।
সপ্তাহে একবার বা দুইবার ভাঁড়টা উপর করে ঢেলে সব পয়সাগুলো সযত্নে গুনতেন। ভাঁড়ের মধ্যে যা রাখতেন পারতপক্ষে তার বার করতেন না। গ্রামের সবাই বলতো, রাঘব চক্রবর্তী হাতে বেশ 2 পয়সা গুছিয়ে নিয়েছে। একদিন দুপুরে রান্না সেরে রাঘব খেতে বসার উদ্যোগ করছেন, এমন সময় একখানা ছই ঘেরা গরুর গাড়ি এসে তাঁর উঠোনে থামল। গাড়ি থেকে একটা 25-26 বছরের যুবক বার হয়ে এলো। রাঘব চিনতে পারলেন তার দুঃসম্পর্কের ভাগ্নে নন্দলাল। নন্দলাল এসে মামার পায়ের ধুলো নিল। রাঘব বললেন, এসো বাবা, এসো। তা ছইয়ের মধ্যে কে? নন্দলাল সলজ্জ মুখে বলল, আপনার বৌমা। ও, তা যাবে কোথায়? ঘোষপাড়ায় দোল দেখতে বুঝি? নন্দলাল অপ্রতিভের সুরে বলল, আগে না, আপনার আশ্রয়ে আপাতত, মানে ওই বামুনহাটির বাড়িঘর তো সব গিয়েছে। গত বছর মাঘ মাসে বিয়ে, তো এতদিন বাপের বাড়িতেই ছিল, কিন্তু সেখান থেকে না আনলে তো আর ভালো দেখাচ্ছে না, তাই নিয়ে আজ একেবারে মানে এখানেই। রাঘব বেশি সন্তুষ্ট হলেন না। তিনি চিরকালই একা থেকে এসেছেন, একা থাকতেই ভালোবাসেন। এ আবার কোথা থেকে উপসর্গ এসে জুটল, দেখো কাণ্ড। যা হোক, আপাতত বিরক্তি চেপে তিনি ভাগ্নের বউকে গাড়ি থেকে নামাতে আর পূব দিকের ভিটের ছোট ঘরখানাতে তাদের থাকার বন্দোবস্ত করে দিলেন। সন্ধ্যের পরে ভাগ্নেকে ডেকে জিজ্ঞেস করলেন, বলছি, এখানে নিয়ে তো এলে, তা হাতে কিছু আছে টাছে তো? আমার এখানে আবার বড় টানাটানি। ধান অন্যবার যা হয় এবার তার শিখিও পায়নি। যজমানদের অবস্থাও এবার যা, তাতে। নন্দ এ কথার কিছু সন্তোষজনক জবাব দিতে পারল না। রাঘব বললেন, তা বৌমার হাতে কিছু নেই? ও কোথায় পাবে? তবে বিয়ের জন্য কিছু গয়না আছে, ওর ওই হাত বাক্সটাতে যা আছে আছে। শোনো, জায়গাটা বড় ভালো নয়, গয়নাগুলো বাক্সে রাখাই ভালো, 5 জন টের যেন না পায়। আমি আবার থাকি গাঁয়ের এক কোণে পড়ে, আর এই তো এখন সময় যাচ্ছে, ওগুলো আগে সাবধান করা দরকার। দিন 2 পরে নন্দলাল মামাকে বলল, মামা, আমাকে আজ একবার বেরোতে হবে, একবার বীজপুরে যাব। ওই লোক কারখানায় একটা কাজের সন্ধান পেয়েছি, একটু দেখে আসি। নন্দলাল এর আগেও বীজপুরের কারখানায় কাজ খুঁজতে গিয়েছিল, কিন্তু তেমন লেখাপড়া জানে না বলে কাজ জোটাতে পারেনি। বলল, লোক কারখানায় যদি মুগুর ঠেঙাতে পারি তাহলে এক্ষুনি কাজ জোটে, কিন্তু ভদ্রলোকের ছেলে, তা তো আর পেরে উঠি না। এই আমার সঙ্গে পাঠশালায় পড়তো মহেন্দ্র, ও 22 ম্যানি করছে, 7.5 টাকা পায় হপ্তায়। দিব্যি আছে, কিন্তু তাদেরও সব সয়। আমাকে বলছিল হেডমিস্ত্রির কাছে নিয়ে যাবে, কিন্তু তা আমার দ্বারা কি আর হাতুড়ি পিটানো চলবে? পরদিন খুব ভোরে নন্দলাল বাড়ি এলো। সে রাতে স্টেশনে নেমেছিল, কিন্তু অন্ধকারে এতটা পথ আসতে না পেরে সেখানে শুয়েছিল। শেষ রাতের দিকে জ্যোৎস্না উঠলে রওনা হয়েছে। নন্দলাল বাড়ি ফিরে দেখল তার মামা তখন ওঠেননি। পূব দিকের ভিটেতে স্ত্রীও তখনও ঘুমোচ্ছেন। স্ত্রীকে জাগাতে গিয়ে দেখল গয়নার বাক্স ঘরের মধ্যে নেই। স্ত্রীকে উঠিয়ে বলল, গয়নার বাক্স কোথায়? স্ত্রী অবাক হয়ে গেল, বলল, আহা, ঠাট্টা করা হচ্ছে বুঝি? এই তো মাথার উপরেই ছিল, লুকিয়েছো বুঝি? কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী দুজনেই মাথায় হাত দিয়ে বসল। ঘরের কোথাও বাক্স নেই। খোঁজাখুঁজি অনেক করা হলো। মামাও বিছানা ছেড়ে উঠে এলেন। চুরির কথা শুনে অবাক হলেন। নিজে চারিদিকে ছোটাছুটি করে বাক্সের বা চোরের খোঁজ করতে লাগলেন। প্রতিবেশীরাও এলো, থানাতেও খবর গেল, কিন্তু কিচ্ছু হলো না।
নন্দলালের স্ত্রীর বয়স 20-21, রং টকটকে ফর্সা, মুখ সুশ্রী, বড় শান্ত ও সরল মেয়েটি। তার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো, কিন্তু বৃদ্ধ বয়সে তৃতীয় পক্ষে বিয়ে করে তার বাপ আগের 2 পক্ষের সন্তান সন্ততিদের এখন আর দেখতে পারেন না। বিয়ের সময় এই গয়নাগুলি তিনি মেয়েকে দিয়েছিলেন, এই হিসেবে দিয়েছিলেন যে গয়নাগুলি নিয়ে মেয়ে যেন বাপের বাড়ির উপর সমস্ত দাবি দাওয়া ত্যাগ করে। বাবার কর্তব্য তিনি এখানে শেষ করেছিলেন। নন্দলালের অবস্থা কোনো কালেই ভালো নয়। বিয়ের পর যেন তা আরও খারাপ হয়ে গেল। ওই গয়না কখানি দাঁড়ালো সংসারের একমাত্র সম্বল। গয়নাগুলির ওপর নন্দলাল বারদুই ঝোঁক দিয়েছিল, একবার পাটের ব্যবসা ফাঁদতে, আরেকবার মুদির দোকান খুলতে শিমুরালির বাজারে। কিন্তু নন্দলালই শেষ পর্যন্ত কি ভেবে দুবার পিছিয়ে গিয়েছিল। বউ বলেছিল, দেখো ওই তো পুঁজিপাটা, আর তো কিছুই নেই। যখন আর কোনো উপায় থাকবে না তখন ওতে হাত দিও, এখন থাক। গয়নার বাক্স চুরি যাওয়ার দিন 5-7 পরে একদিন নন্দলাল ভোরে উঠে দেখল স্ত্রী বিছানায় নেই। বাইরে এসে দেখল বউ ঘরের পাশের ছায় গাদা ঘেঁটে কি যেন দেখছে। স্বামীকে দেখে কেমন এক ধরনের হেসে বলল, ওগো, এসো না গো, এসো, একটু খোঁজো তো এর মধ্যে। তুমি তুমি উত্তর দিকটা থেকে দেখো। নন্দলাল সস্নেহে স্ত্রীকে ধরে দাওয়ার ভেতর আনল, পাতকোর ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিল, নানা রকম বোঝালো। কিন্তু সেই যে বউটার মাথা বিকৃতি শুরু হলো, এ আর কিছুতেই সারানো গেল না। পাছে স্বামী বা কেউ টের পায়, এই ভয়ে যখন কেউ কোনো দিকে না থাকে তখন চুপি চুপি ছাই গাদা হাতড়ে খুঁড়ে কি যেন দেখতে থাকে। এই একমাত্র ব্যাপার ছাড়া তার মাথা খারাপ হবার কিন্তু অন্য কোনো লক্ষণ ছিল না। অন্যদিকে সে যেমন গৃহকর্ম নিপুণা, সেবাপরায়ণা, কর্মঠ গৃহস্থ বউ ছিল, তেমনই রইল। একদিন সে মামা শ্বশুরের ঘরে সকালে ঝাড় দিতে ঢুকেছে। মামা শ্বশুর রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিলেন না। ঘরের একটা কোণ পরিষ্কার করার সময় সে একটা কাগজ সেখানে কুড়িয়ে পেল। কে যেন দলা পাকিয়ে কাগজখানাকে কোণটাতে ফেলে রেখেছিল। কাগজখানা দেখে সে অবাক হয়ে গেল। এই যে তার গয়নার বাক্সের তলায় পাতা ছিল, পাতলা বেগুনি রঙের কাগজ। শ্যাকরারা এই কাগজে নতুন তৈরি সোনার গয়না জড়িয়ে দেয়। এই কাগজখানা সেইভাবে পাওয়া, শ্যাকরার দোকান থেকে এসেছিল। সেই থেকে তার গয়নার বাক্সের তলায় পাতা থাকত। সেই কোণ ছেঁড়া বেগুনি রঙের পাতলা কাগজখানা। বউটা কাউকে কিচ্ছু বলল না, স্বামীকেও নয়। মনের সন্দেহ মুখে কারো কাছে প্রকাশ করতে পারল না। কিন্তু ভেবে ভেবে শেষে তার খুব একটা অসুখ হলো। জ্বরের অবস্থায় নির্জন ঘরে একা বিছানায় শুয়ে তক্তপোষের একটা বাঁশের খুঁটিকে সম্বোধন করে সে করজোরে বারবার বলতো, ওগো খুঁটি, আমি তোমার কাছে দরখাস্ত করছি, তুমি তুমি এর একটা উপায় করে দাও। পায়ে পড়ি তোমার, একটা উপায় তোমায় করতেই হবে। আমি আর কাউকে বলতে পারি না, তোমাকেই বলছি। বাঁশের খুঁটিটা ছাড়া তার প্রাণের কাতর আকুতি আর কেউ শুনত না। কতবার রাত্রে দিনে নির্জনে খুঁটিটার কাছে নিবেদন সে করত, কি বুঝে করত সেই জানে। তাদের বাড়ির সামনে প্রকাণ্ড মাঠ, গঙ্গার কিনারা পর্যন্ত সবুজ ঘাসে ভরা। তারপরে খাড়া পার নেমে গিয়ে জল ছুঁয়েছে। জল সেখানে অগভীর, চড়াতেও 7-10 মাত্র। পরেই গঙ্গার বড় চড়াটা। সারা বছরই চড়ায় জলচর পাখির ঝাঁক চড়ে বেড়ায়। চড়ার বাইরের গভীর বড় গঙ্গার দিকে না গিয়ে তারা গঙ্গার এই ছোট অপরিসর অংশটা ঘেঁষে থাকে। কুন্টিকারির জঙ্গলে চড়ার বালি প্রায় ঢেকে গেছে। 12 মাস বেগুনি ফুল ফুটে নির্জন বালির চড়া আলো করে রাখে। মাঠে কোনো গাছপালা নেই। ছেলেদের ফুটবল খেলার মাঠের মতো সমতল এবং ঘাসে ভরা।
ডাইনে ও বাঁয়ে একদিকে বড় রেলওয়ে বাঁধটা, আর অন্যদিকে দূরের গ্রাম সীমার বনরেখার কোল পর্যন্ত বিস্তৃত। দু এক সারি তাল গাছ এখানে ওখানে ছাড়া এই বড় মাঠটাতে অন্য কোনো গাছ চোখে পড়ে না কোনো দিকে। এই বিশাল মাঠে প্রতিদিন সকাল হয়, সূর্য মাঝ আকাশে দুপুরে আগুন ছড়ায়, বেলা ঢলে গেলে বিকেল নেমে আসে। বিকেলের দিকে পশ্চিম দিক কত কি রঙে রেঙে ওঠে, চাঁদ ওঠে, সারা মাঠ, চড়া, রেলওয়ে বাঁধ, ওপাশের বড় গঙ্গাটা জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায়। কিন্তু কখনো কোনো কালে রাঘব চক্রবর্তী বা তার প্রতিবেশীরা এই সুন্দর পল্লী প্রান্তরের প্রকৃতির লীলার মধ্যে কোনো দেবতার পূর্ণ আবির্ভাব কল্পনা করতে পারেনি, প্রয়োজনও বোধ করেনি। সেখানে আজ সর্বপ্রথম এই নিরক্ষরা বিকৃত মস্তিষ্কা গ্রাম্য বউটির বৈদিক যুগের মন্ত্রদ্রষ্টা বিদুষীর মতো মনে প্রাণে খুঁটি দেবতার আবাহন করল। আমি এই মাঠেই বিকেলে দাঁড়িয়ে কথাটা ভাবছিলাম। কথাটার গভীরতা সেদিন যতটা উপলব্ধি করতে পেরেছিলাম, এমন আর বোধহয় কোথাও পারব না। নন্দলাল স্ত্রীর অবস্থা দেখে বড় বিব্রত হয়ে পড়ল। সে স্ত্রীকে ভালোবাসত। নানা রকম ওষুধ, জড়িবুটি, শিকড় বাকড় এনে স্ত্রীকে খাওয়ালো, তিরলের পাগলি কালির বালা পরালো, যে যা বলে তাই করতে লাগলো, কিন্তু কিছুতে কিছু হয় না। তবে একটা সুফল দেখে সে খুশি হলো যে আজকাল স্ত্রী সকালে উঠে ছাইগাদা হাতড়াতে বসে না। তবুও সংসারের কাজকর্মগুলি কেমন অন্যমনস্কভাবে করে। হয়তোবা তরকারি পুড়িয়ে ফেলে, নয়তো ডালে খানিকটা বেশি নুন দিয়ে দেয়, ভালো করে কথা বলে না। এসবই ছিল তার বিরুদ্ধে প্রধান অভিযোগ। এইটুকুই ছিল তার মস্তিষ্ক বিকৃতির প্রকাশ। এইভাবে মাস 2 কেটে গেল। শ্রাবণ মাস। বর্ষার ঢল নেমে বড় গঙ্গা আর ছোট গঙ্গা একাকার করে দিল। চর ডুবে গেল। কুলে কুলে গিরিমাটির রঙে জলে ভর্তি। এই সময় নন্দলালের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেল। হাতে আগে যা কিছু ছিল সবই খরচ হয়ে গিয়েছে। এদিকে চাকরিও জুটল না। রাঘব চক্রবর্তী ভাগ্নেকে খুঁটিনাটি নিয়ে বকুনি দিতে শুরু করলেন। ভাগ্নেকে ডেকে বললেন, বলছি, কোনো কিছু একটা দেখে নিতে তো আর পারলে না। বলি কি, দিন কতক না হয় বৌমাকে বাপের বাড়ি রেখে তুমি কলকাতার দিকে গিয়ে কাজকর্মের ভালো করে চেষ্টা করো, না হলে আমি আর কি করে চালাই বলো তো? এই তো দেখছো অবস্থা, নিজেরই হাঁড়ি চড়ে না, ইত্যাদি ইত্যাদি। নন্দলাল পড়ল মহাবিপদে। না আছে চাকরি, না আছে কোনো সম্বল। ওদিকে অসুস্থ তরুণী বউ ঘরে। বীজপুরের কারখানায় কয়েকবার যাতায়াতের ফলে একজন রঙের মিস্ত্রির সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাকে বলে কয়ে তাদের বাড়িতে বউকে নিয়ে গিয়ে আপাতত তুলল। দুটো মাত্র ঘর। একখানা ঘরে মিস্ত্রি একলা থাকে, অন্য ঘরটা নন্দলালকে ছেড়ে দিল। মিস্ত্রি গাড়িতে অক্ষর লেখে। সে চেষ্টা করে সাহেবকে ধরে নন্দলালের জন্য একটা ঠিকা কাজ জুটিয়ে দিল। একটা বড় লম্বা রেক, আগাগোড়া পুরনো রং উঠিয়ে নতুন রং করা হবে। নন্দলাল বেসটা রং করবার জন্য 1 মাসের চুক্তিতে নিযুক্ত হল। রাঘব চক্রবর্তী কিছুকালের জন্য হাঁফ ছেড়ে বাঁচলেন। হঠাৎ একদিন তিনি অনেকজন মজুর ধরে বাড়ির উঠোন পরিষ্কার করাতে লাগলেন। শখ করে একজোড়া হরিণের চামড়ার জুতো কিনে আনলেন। এমনকি পুজোর সময় একবার কাশী বেড়াতে যাওয়ার সংকল্প করে ফেললেন। আশ্বিনের প্রথম বর্ষা একটু কমল। রাঘব চক্রবর্তী বাড়ির চারধারে পাঁচিল গাঁথার মিস্ত্রি খাটাচ্ছিলেন। সারাদিন পরিশ্রমের পর গঙ্গায় গা ধুয়ে এসে সন্ধ্যার পরে তিনি শুয়ে পড়লেন। অত পরিশ্রম করার পর তিনি শুলেন বটে, কিন্তু তার ঘুম আদৌ এলো না। ঘুমানোর বৃথা চেষ্টায় সারা রাত্রে ছটফট করে শেষ রাতে উঠে তামাক খেতে বসলেন।
দিন মানেও দুপুরে ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই ঘুম হলো না। সারাদিনের মজুর খাটানোর পরিশ্রমের ফলে শরীর তো একটু গরম হয়েছে বটে। সেদিনও যখন রাত্রে ঘুম এলো না, তখন পাঁচিল গাথার জনমজুরকে ডেকে বললেন, শোন, এখন দিন দুই কাজ বন্ধ থাকুক, কেমন? পরদিন রাতে সামান্য কিছু খেয়ে ঠান্ডা জল মাথায় দিয়ে আর হাত পা ধুয়ে সকাল সকাল শুয়ে পড়লেন। প্রথমটা ঘুম না আসাতে ভাবলেন ঘুমের সময় এখনো ঠিক হয়নি, তাই ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে লাগলেন। 10টা, 11টা, 12টা। রাঘব প্রাণপণে চোখ বুজে রইলেন। নানাভাবে ঘুরে ফিরে শুয়ে দেখলেন ঘুম এখনো আসে না কেন। আরো ঘন্টা 2 কেটে গেল, ঘুমের চিহ্নও নেই। চাঁদ ঢলে পড়ল। জানালা দিয়ে যে বাতাস বইছে তা আগের চেয়ে ঠান্ডা। রাঘবের কেমন ভয় হলো। তবে বোধহয় আজও ঘুম হবে না। ভাবতেও বুকটা কেমন যেন করে উঠল। আজ রাত্রে না ঘুমলে কাল তিনি বাঁচবেন কি করে? উঠে মাথায় আরেকবার জল দিলেন, আবার শুলেন, আবার প্রাণপণে ঘুমানোর চেষ্টা করতে লাগলেন। কিন্তু এই ভেবে তার মাথা গরম হয়ে উঠল, ঘুম ঘুম যদি না আসে তাহলে। রাত ফর্সা হয়ে কাক কোকিল ডেকে উঠল। তখনও হতভাগ্য রাঘব চক্রবর্তী বিছানায় ছটফট করতে করতে ঘুমানোর বৃথা চেষ্টা করছেন। ঠিক এইভাবে কেটে গেল আরো 8 দিন। এই 8 দিনের মধ্যে কি দিনে কি রাতে রাঘবের চোখে এতটুকু ঘুম এলো না পলকের জন্যও। রাঘব পাগলের মতো হলেন। যে যা বলল তাই করে দেখলেন। ডাব খেয়ে আর পুকুরের পচা পাঁক মাথায় দিনরাত দিয়ে থাকতে থাকতে নিউমোনিয়া হওয়ার উপক্রম হলো। অবশেষে বাঁশবেড়িয়ার মনোহর ডাক্তারের ওষুধ ব্যবহার করে দেখলেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। আরো দিন 6-7 কেটে গেল। রাঘব সন্ধ্যার পরই হাত পা ধুয়ে মন স্থির করে শুতে যান, কিন্তু বালিশে মাথা দিয়েই বুকের মধ্যে গুড়গুড় করে, আজও বোধহয় ঘুম আসবে না। বাকিটা রাঘব আর ভাবতে পারেন না। রাজমিস্ত্রির দল কাজ শেষ না করেই চলে গেল। উঠোনে জঙ্গল হয়ে উঠল। রাঘব স্নানাহার করতে চান না, চলাফেরা করতে চান না। সবসময় ঘরের দাওয়ায় চুপ করে বসে থাকেন। হুঁকো খাওয়ার ইচ্ছেও ক্রমশ হারিয়ে ফেললেন। লোকজনের সঙ্গে ভালো করে কথাবার্তা বলতে চাইছেন না। পয়সার ভাঁড় উপুর করে গুনে দেখার ইচ্ছেও চলে গেল তাঁর। চিকিৎসা তখনও চলছিল। গ্রামের বৃদ্ধ শিব কবিরাজ বললেন, তোমার রোগটা হয়েছে মানসিক, বুঝলে? ঘুম হবে না এ কথা ভাবো কেন সবার আগে? হ্যাঁ, খুব সাহস করবে। হ্যাঁ, মনে মনে জোর করে ভাববে আজ ঘুম হবে, নিশ্চয়ই হবে। আজ আজ ঠিক ঘুমোবো, এরকম করে দেখো দেখি। আজ সকাল সকাল শুতে যেও না, যে সময় যেতে সেই সময় যাবে, ঠিক আছে? কবিরাজের পরামর্শ মতো রাঘব সন্ধ্যের পর পুরনো দিনের মতো রান্না করে খাবার খেলেন। দাওয়ায় বসে গুনগুন করে গানও গাইলেন। তারপর ঠান্ডা জলে হাত পা আর মাথা ধুয়ে শুতে গেলেন। মনে মনে দৃঢ় সংকল্প করলেন, আজ তিনি ঘুমোবেন, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু বালিশে মাথা দিয়ে বুকটা কেমন যেন করে উঠল। ঘুম যদি না হয়? পরক্ষণেই মন থেকে সে কথা ঝেড়ে ফেলে দিলেন, নিশ্চয়ই ঘুম হবে। পাশ ফিরে পাশ বালিশটা আঁকড়ে শুলেন। ঘরের দেওয়ালের একখানা বাঁধানো রাধাকৃষ্ণের ছবি বাতাস লেগে ঠক ঠক শব্দ করছে দেখে আবার বিছানা থেকে উঠে সেটা নামিয়ে রাখলেন। আবার শুয়ে জোর করে চোখ বুজে রইলেন। 8 ঘন্টা,
1 ঘন্টা। এবার তিনি নিশ্চয়ই ঘুমোবেন। হ্যাঁ, ঘুমোবেন। বুকের মধ্যে এরকম গুড়গুড় করছে কেন? না, এবার ঘুমোবেনি। 2 ঘন্টা, 3 ঘন্টা, রাত 1টা, গ্রাম নিশুতি, কোনো দিকে সারা শব্দ নেই। কাওড়া পাড়ায় 1-আধটা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া। রাত বেশি হয়েছে, আর রাঘব জেগে থাকবেন না। এবার তো তিনি ঘুমোবেনি। বাদিকে শুয়ে সুবিধা হচ্ছে না, হাতখানা কেমন বেকায়দায় মুচড়ে রয়েছে। ডান দিকে ফিরে শোবেন। হ্যাঁ, হবে। ছাড়পোকা? না, ছাড়পোকা তো বিছানায় নেই। যাকে জায়গাটা একবার হাত বুলিয়ে নেওয়া ভালো। যাক, এবার ঘুমোবেন। এতক্ষণে নিশ্চিন্ত হলেন। রাত 2টো, কিন্তু নিশ্চিন্ত হতে পারলেন না। একটা হাট কি মেলা কোথায় যেন বসেছে। রাঘব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। সব লোক চলে গেল, তবু 2-10 জন এখনো হাট চালিতে ভিড় করে দাঁড়িয়ে শুটকি চিংড়ি মাছের দর কষাকষি করছে। এরা বিদায় হলেই রাঘব নিশ্চিন্ত মনে ঘুমোবেন। একটা লোক চলে গেল, 2টো, 3টে, এখনো 7 লোক বাকি আছে। রাঘব তাদের কাছে গিয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করছেন, অনুনয় বিনয় করছেন। তিনি এবার তো একটু ঘুমোবেন, দোহাই তাদের এবার একটু চলে যাক। এখনো 3 বাকি। রাঘবের মনে উল্লাস হলো, আর দেরি নেই। এখনো 2 জন, এই 2 জন চলে গেলেই ঘুমোবেন। আর 1 জন মাত্র, মিনিট 15 দেরি, তাহলে তিনি ঘুমিয়ে পড়বেন। হঠাৎ রাঘব বিছানার উপর উঠে বসলেন। হাট তো কোথাও বসেনি। কিসের হাট? কোথাকার হাট? এসব কি আবল তাবল ভাবছেন তিনি? হ্যাঁ, ঘুম তাহলে বোধ হয়। রাঘব কথাটা ভাবতেও সাহস করলেন না। কত রাত? ওটা কি? ওটা কিসের শব্দ? হ্যাঁ, বীজপুরের কারখানায় ভোরের বাঁশি বাজছে নাকি? সে তো রাত 4টে বাজে। হ্যাঁ, এখনই রাত 4টে বাজলো? অসম্ভব। যাক, যথেষ্ট বাজে কথা ভেবে রাত কাটিয়েছেন, আর নয়। এবার তিনি ঘুমোবেন। হ্যাঁ, অল্প একটু ঘোর এসেছিল কিনা কে জানে। ভোরের ঠান্ডা বাতাসে হয়তো একটু এলেও আসতে পারে, কিন্তু রাঘবের দৃঢ় বিশ্বাস তিনি একটু ঘুমননি, চোখ চেয়েই ছিলেন। হঠাৎ একটা ব্যাপার ঘটল। বিস্মিত রাঘব দেখলেন তার খাটের পাশের বাঁশের খুঁটিটা যেন ধীরে ধীরে এক বিরাট কায় মূর্তি হয়ে তার মাথার শিওরে এসে দাঁড়ালো। ব্যঙ্গের সুরে আঙুল নেড়ে বলল, মূর্খ, ঘুমোনোর ইচ্ছা থাকে তো কালই গয়নার বাক্স ফেরত দিস। ভাগ্নে বউয়ের গয়না চুরি করেছিস, লজ্জা করে না? বীজপুরের কারখানার বাঁশির শব্দে রাঘবের ঘোর কেটে গেল। ফসা হয়ে গিয়েছে। রাঘবের বুক ধড়ফড় করছে, চোখ জ্বালা করছে, মাথা যেন বোঝা, শরীর ভেঙে পড়তে চাইছে। না, তিনি একটু ঘুমননি, এতটুকু না। বাঁশের খুঁটি টুটি কিচ্ছু না, ওসব মাথা গরমের দরুন। কিন্তু ঠিক একই স্বপ্ন রাঘব পর 2 দিন দেখলেন। ঠিক একই সময়ে ভোর রাত্রে বীজপুরের কারখানার বাঁশি বাজার আগে। ঘুমননি, তবে স্বপ্ন কোথা থেকে এলো? বীজপুরের বাড়িতে অন্য কেউ তখন ছিল না।
নন্দলাল কাজে বার হয়েছে। নন্দলালের বউ সাবান দিয়ে কাপড় কাটছিল। হঠাৎ রুক্ষ চুল, জীর্ণ চেহারায় মামা শ্বশুরকে বাড়িতে ঢুকতে দেখে সে বিস্মিত মুখে একবার চেয়ে লজ্জায় ঘোমটা দিয়ে উঠে দাঁড়ালো। রাঘব চক্রবর্তী একবার চারদিকে চেয়েই কাছে এসে ভাগ্নে বউয়ের পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বললেন, মা, মাগো, তুমি মানুষ নও মা, তুমি মানুষ নও। তুমি তুমি নিশ্চয়ই কোনো ঠাকুর দেবতা। ছেলে বলে আমায় তুমি মাফ করে দাও মা, আমায় তুমি মাফ করে দাও। তারপর পুঁটলি খুলে সব গয়নাগুলি ভাগ্নে বউয়ের কাছে ফিরিয়ে দিলেন, কিন্তু বাড়িতে থাকতে রাজি হলেন না। নন্দলালের কাছে আমার বলবার মুখ নেই তো মা, তুমি তো আমার মা, তাই তোমার কাছে বলতে আমার কোনো লজ্জা নেই, কিন্তু কিন্তু তার কাছে। এর মাস 5-6 পরে রাঘব চক্রবর্তীর গুরুতর অসুখের সংবাদ পেয়ে নন্দলাল সস্ত্রীক গরুর গাড়ি করে তাঁকে দেখতে গেল। তারা যাবার দিন 7 পরে রাঘব মারা গেলেন। মারা যাবার আগে তিনি তার যা কিছু জমি জমা সব উইল করে ভাগ্নে বউকে দিয়ে গেলেন। কিছু পোঁতা ধনরত্নের সন্ধানও দিয়ে গেলেন। নন্দলালের স্ত্রীকে কাছে বসিয়ে নিজের স্বপ্ন বৃত্তান্ত বলে গেলেন। বললেন, এই যে দেখছো ঘর, এই যে দেখছো বাঁশের খুঁটি, এর মধ্যে দেবতা আছে মা। হ্যাঁ মা, বিশ্বাস করো আমার কথা, এর মধ্যে দেবতা আছে। ভাগ্নে বউ শিউরে উঠল। এ তো সেই ঘর, সেই বাঁশের খুঁটি। রাঘবের মৃত্যুর পরে 16-17 বছর নন্দলাল মামার ভিটেতে সংসার পেতে বাস করছিল। বউটি ছেলেমেয়ের মা হয়ে সচ্ছল গৃহিণীপনা করতে করতে প্রথম জীবনের দুঃখ কষ্টের কথা ভুলে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে খুঁটি দেবতার কথাও ভুলে গিয়েছিল। হয়তো দুঃখের মধ্যে দিয়ে যে আন্তরিকতাপূর্ণ আবেগকে জীবনে একবার মাত্র লাভ করেছিল, তা আর কখনো জীবন পথে তার সন্ধান পায়নি। বছর 17 পরে নন্দলালের স্ত্রী মারা গেল। নন্দলালের বড় ছেলের তখন বিয়ে হয়ে গিয়েছে আর বউ ঘরে এসেছে। বিয়ের বছর 4 মধ্যে এই বউটি দুরন্ত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ল। ক্যান্সার হলো জিভে। ক্ষত ক্রমে গভীর হতে লাগলো। কত রকম চিকিৎসা করা হলো, কিন্তু কিছুতেই উপকার দেখা গেল না। সে শুয়ে শুয়ে যন্ত্রণায় ছটফট করত। ইদানিং কথা পর্যন্ত বলতে পারত না। তার যন্ত্রণা দেখে সকলে তার মৃত্যু কামনা করত। কিন্তু বছর কেটে গেল, মৃত্যুর কোনো লক্ষণ নেই। অথচ নিজে যন্ত্রণা পেয়ে আরো 5 জনকে যন্ত্রণা দিয়ে সে জীবিত অবস্থায় বেঁচে রইল। বউটি শাশুড়ির কাছে খুঁটি দেবতার গল্প শুনেওনি, জানতো না। একদিন সে সারা রাত রোগের যন্ত্রণায় ছটফট করছিল। শ্রাবণ মাস, শেষ রাতের দিকে ভয়ানক বৃষ্টি নামল। ঠান্ডাও খুব। বাইরে জোর বাতাসও বইছিল। মাথার শিয়রে একটা কাঁসার ছোট ঘটিতে জল ছিল। এক চুমুক জল খেয়ে সে পাশ ফিরে শুতেই একটু তন্দ্রা মতো এলো। তার মনে হলো পাশের খুঁটিটা আর খুঁটি নেই। তাদের গ্রামের শ্যামরায়ের মন্দিরের শ্যামরায় ঠাকুর যেন সেখানে দাঁড়িয়ে মৃদু হাসি মুখে তার দিকে চেয়ে আছেন। ছোটবেলা থেকে কতবার সে শ্যামরায়কে দেখেছে, কতবার বিকেলে উঠোনের বেলফুলের গাছ থেকে বেলফুল তুলে মালা গেঁথে ঠাকুরের গলায় দিয়েছে।
শ্যামরায়ের মূর্তি তার অপরিচিত নয়, তেমনি সুন্দর, সুঠাম, সুবেশ, কমনীয় তরুণ দেবমূর্তি। বিশ্বাসে মানুষের রোগ সারে। হয়তো বউটির সেটাই ঘটেছিল, হয়তো সবটাই তার মনের কল্পনা। রাঘব চক্রবর্তী যে বিরাটকায় পুরুষ দেখেছিলেন, সেও তার অনিদ্রা থেকে অনুতাপ দগ্ধ মনের সৃষ্টিমাত্র হয়তো। কারণ খুঁটির মধ্যে দেবতা সেইভাবেই তার সামনে দেখা দিয়েছিলেন, যার পক্ষে সে রূপের কল্পনা করা স্বাভাবিক। সত্যি মিথ্যা জানি না, কিন্তু খুঁটি দেবতা সেই থেকে এই অঞ্চলে প্রসিদ্ধ হয়ে আছেন। আজ কাহনে শুনলেন খুঁটি দেবতা, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে অর্পণ কুমার শর্মা, অন্যান্য চরিত্রে অপরূপা, সুদীপ্ত এবং আবহ ও সম্পাদনা আমি আরজে অর্ণব। গল্প ভালো লাগলে গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কাইন্ডলি। আর গল্প কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।